তারা মনে করলেন বিএনপি খারাপ, ফলে আমরা একটা ভালো স্বৈরাচার চাই, ফলে তারা একটা ১/১১ সরকারকে সাপোর্ট দিলেন। বিএনপিকে খেতে গিয়ে বাকি অর্ধেকটা যে -2 বাকি অর্ধেক আওয়ামী লীগ, বিএনপিকে খেতে গিয়ে আওয়ামী লীগ নিজে আত্মহত্যা করল। এই সরকারের যে উন্নয়নটা একটা চোখে ঠুলি দেওয়ার মতো, উন্নয়ন নামক দর্শন আসলে সে রাজনীতি, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইন, অধিকার সব কিছুকে ঢেকে দিয়েছে একটা উন্নয়নের একটা দাপট দিয়ে। এবং সেই উন্নয়নটা আমরা দেখেছি প্রতিযোগিতাহীন উন্নয়ন, মানে কয়েকটা কোম্পানি ওই উন্নয়নটা চালাবে, এই সরকারই করবে, আর কেউ এখানে মতামত দিতে পারবে না। কয়েকটা কোম্পানি এখানে ব্যবসা করবে, আর কেউ একচেটিয়া ব্যবসা করবে, আর কেউ এখানে কিছু করতে পারবে না। একটা দেশই এই দেশে শুধুমাত্র ব্যবসা এবং আধিপত্য করতে পারবে, আর কোনো দেশের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে পারবো না। তাহলে এইটা হচ্ছে এই যে একচেটিয়া রাজনৈতিক ব্যবস্থা, যা লুটপাটের উপর দাঁড়ানো এবং যার মতাদর্শের জায়গাটাকে সে ঢেকে দিয়েছে মুক্তিযুদ্ধ এবং উন্নয়ন এই কথা বলে, সেই পুরাটাই মিলে ফ্যাসিবাদ। ফলে জুলাই আগস্টে যা ভেঙে পড়েছে, সে কিন্তু তার এই ক্ষমতা, তার এই মতাদর্শ, তার যে দল সংগঠন এবং তার যে বৈধতা পুরো একসাথে ভেঙে পড়েছে। কিন্তু কেউ তো ওইরকম কোনো স্লোগান, ওরকম কোনো মিছিল নিয়ে আসে নাই যেখানে পদ ধরে 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 যে না আমরা ৭২ সংবিধানে চাই না, আমরা এটা চাই, এইভাবে কাউকে বলতে হয় না। কারণ এই কাজটা গত ১৫ বছরে একভাবে করা হয়ে গিয়েছিল। ফলে সব কিছুই রেডি ছিল যে এ অবৈধ, এ ভুল, এ মানুষের শত্রু, এ জাতীয় শত্রু, জাতীয় বেঈমান। কিন্তু এই ঘটনাগুলো কারা করছে, কোন শ্রেণীরা করছে? আমরা তো খুঁজছি যে কে নায়ক, কে নেতা, কে চিন্তাবিদ, কে হচ্ছে সংগঠনটা তৈরি করেছে, এগুলো অবশ্যই জরুরি। কিন্তু যেই ঐতিহাসিক প্রক্রিয়ার ভিতর দিয়ে এই নেতৃত্ব এবং এই চিন্তা, এই অভ্যুত্থান গঠিত হয়েছে, সেটা কিন্তু আরও অনেক পুরানা। আমি 3টা মোমেন্টের কথা বলবো। যেমন আমরা আজকে এটা প্রথম আমি নিজে খেয়াল করলাম 2015 সালের যে নো ভ্যাট আন্দোলন হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর। তো আমি কলাম লিখি, সাংবাদিক, আমি বুঝতে চাই, আমি গেলাম। আমার নিজের ধারণাটা বদলালো এইখানে যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় বলতে যা বুঝি সেটা আসলে আমাদের ঠিক জানা ছিল না। এরা সেই উঠতি মধ্যবিত্ত গ্রাম শহরের প্রথম জেনারেশনে শহরে আসছে। তার বাবা হয়তো কৃষক, তার বাবা হয়তো প্রবাসী শ্রমিক, অথবা গ্রামে ছোট দোকান আছে হাটে গঞ্জে, বা একটা কাপড়ের ব্যবসা বা মাঝারি ব্যবসা। এইটাই হচ্ছে নতুন বাংলাদেশ। কারণ আমরা দেখেছি যে প্রথম যুগের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা ইত্যাদি, সেটা ছিল একটা বনেদি মধ্যবিত্তের জায়গা। যেমন ধানমন্ডি, গুলশান, বনানী, এই এলাকায় যে বনেদি মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত থাকেন, তারা একটা ভুল করলেন 2006-08। তারা মনে করলেন বিএনপি খারাপ, ফলে আমরা একটা ভালো স্বৈরাচার চাই, ফলে তারা একটা ১/১১ সরকারকে সাপোর্ট দিলেন। তাদের যে সুশীল সমাজ, তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক, তারা এইভাবে আমাদেরকে ঠেলে নিয়ে গেলেন হ্যামিলনের বাসিওয়ালার মতো, যে বিএনপি ঠেকাতে হলে আমাদের আপাতত গণতন্ত্র বিসর্জন দিতে হবে। ওই যুক্তি চললো। তারপরে 2014-তে বিএনপি উন্নয়নের স্বার্থে হলেও আমাদের গণতন্ত্র বিসর্জন দিতে হবে। তারপরে আসলে মুক্তিযুদ্ধের স্বার্থে আমাদের গণতন্ত্র বিসর্জন দিতে হবে, কারণ গণতন্ত্র দিলে বিএনপি এসে যাবে, জামাত এসে যাবে, এরা এসে যাবে। প্রত্যেকটা লজিকগুলো কিন্তু ছিল একটা জায়গায়, যেই লজিকটা আজকে আবার ফেরত আসছে, যেটা আমি পরে আসবো, যে আমরা প্রয়োজনে এই বিএনপি, আওয়ামী লীগ তো গেল, এখন -2 বাকি অংশ শেষ করতে হবে। ওই যে একটা সুকুমার রায়ের ছড়া আছে যে ছাগল তার বড় দাদার কথা বলছে যে আমার বড় দাদার অর্ধেকটা ওই বাঘে খেয়ে ফেললো, তো বাকি অর্ধেকটা সেই দুঃখে মারা গেল। এখন বিএনপিকে খেতে গিয়ে বাকি অর্ধেকটা যে -2 বাকি অর্ধেক আওয়ামী লীগ, বিএনপিকে খেতে গিয়ে আওয়ামী লীগ নিজে আত্মহত্যা করলো, নিজেকে গণতন্ত্র ধ্বংস করলো, বাংলাদেশ ধ্বংস করলো, এবং তার নিজের রাজনৈতিক মৃত্যুটা পর্যন্ত সে ঘটিয়ে ফেললো। ফলে আমরা আজকে যখন বলি যে এখানে আমাদের একটা এই স্বৈরাচার খারাপ, কিন্তু আমাদের আজকে এমন একটা ব্যবস্থা করতে হবে, অনেকে বলছেন যে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানাতে হবে, তখন আমার ওই ভয়ের কথা মনে পড়ে যে একটা কর্তৃত্ববাদ সরিয়ে আমরা কি একটা ভালো কর্তৃত্ববাদের যে লজিক 2006-08 আমরা ভুল করেছি, সেই ভুলের আবার আলামত দেখা যাচ্ছে না। তো দ্বিতীয়ত আপনারা জানেন যে ফরাসি বিপ্লবে, সেখানে প্রথম বিপ্লব তো 90 দিন টিকেছিল 1791 সালে। তার 8 বছরের মাথায় নানান পালাবদলের উপর নেপোলিয়ান, একজন সৈনিক, কর্সিকান সৈনিক, তিনি ইতালির একটা দ্বীপের তার জন্ম, তিনি হয়ে গেলেন ফরাসি জাতীয়তাবাদের নেতা, যে তার জন্ম ইতালিতে না। যাই হোক, সেটা এক কথা। ফরাসি রাজতন্ত্র কায়েম হলো বিপ্লব ব্যর্থ হওয়ার ফলে। ফরাসি বিপ্লব দ্বিতীয়বার মাথা তুলল 1848 সালে। তখন
এইরকম আন্দোলন সংগ্রাম হলো, নতুন যে একটা রাজতন্ত্র ছিল তাকে উচ্ছেদ করা হলো। তখন দেখা গেল যার সঙ্গে আজকের পরিস্থিতির একটা মিল আমার মনে হয় দেখা যায়, যে নতুন বিপ্লবী পরিস্থিতির পর কোনো একটা দল বাকি সব দলগুলোর উপর কোনো প্রাধান্য আনতে পারছে না, মানে প্রধান দল বলে কাউকে কেউ মানতে চাচ্ছে না। ফলে তারা 3-4টা গ্রুপ, তার কম্পিটিশন, এমন কম্পিটিশন শুরু হলো, তার ভিতরে উদয় হলেন একজন শেয়ার মার্কেটের ফটকা ব্যবসায়ী যার নাম লুই, যে নেপোলিয়নের ভাগিনা। তো এই ভাগিনা তার মামার নাম নিয়ে এই সুযোগে রাজনীতির দোকান খুললেন, এবং তিনি এই যে 4-5টা প্রতিদ্বন্দ্বী গ্রুপ, এদের কম্পিটিশনকে ব্যবহার করে এদেরকে একজনের সঙ্গে আরেকজনকে লাগিয়ে দিয়ে শেষ পর্যন্ত নিজেকে সম্রাট হিসেবে, ডিক্রির পরে ডিক্রি জারি করে সম্রাট হিসেবে ঘোষণা করলেন, এবং বিপ্লব দ্বিতীয়বার পরাস্ত হলো। এবং সেই দ্বিতীয় বিপ্লবের পরাজয়টা ছিল ইউরোপে ফ্যাসিবাদের প্রথম মহড়া, এবং যেটা পরে জার্মানিতে ফিরে এলো। তো আজকে যখন আমরা বলছি যে আমরা বিএনপি চাই না, জামাত চাই না, বা অমুক বাম চাই না, ডান চাই না, ইত্যাদি চাই না, তার মানে আমরা বলছি আমরা রাজনীতি চাই না, আমরা অ্যাপয়েন্টেড ব্যক্তি চাই, নির্বাচিত মানুষটাকে আমরা বিশ্বাস করছি না। তার মানে আমরা আমাদের এজেন্সিতে বিশ্বাস করছি না নাগরিক হিসেবে, যে আমি যে লোকটাকে নির্বাচন করব, কারণ তার আগে আমার ওই বিশ্বাসগুলো চলে গিয়েছে। এটা একটা ভুল, ভয়ঙ্কর ভুল কাজ হবে। এটা ডক্টর ইউনূসের বা কোনো ব্যক্তির ব্যক্তিগত সমস্যা না, তিনি এটা চানওনি। কিন্তু যারাই প্রস্তাবটা করছেন তারা কিন্তু চুপ্পুকে সরাইয়ে আরেকজনকে আমরা বসাতেই পারি, যিনি এখন প্রেসিডেন্ট হিসেবে আছেন। সেই গণদাবি আছে। আমি একটু কথাটা মানে গম্ভীর ভঙ্গিতে চলে গেলাম ডাক নাম বাদ দিয়ে, কারণ আমরা তো মনে করি না তিনি আমাদের প্রেসিডেন্ট। ফলে এটা যদি জনগণের পার্লামেন্ট হয়, তাহলে এই দাবিটা কেন আমরা তুলছি না জোরে সোরে, আমাদের নেতৃত্ব কেন তুলছে না, এবং যে যতগুলো ফ্র্যাকশন এই বিপ্লবে আন্দোলনে ছিল, দল ছিল, এই কথাটা কেন তুলছে না, এই বিপদ কেন আমরা মাথায় বহন করব, এবং এই কলঙ্ক কেন আমরা রাষ্ট্রের কপালে তিলকের মতো, টিপের মতো বসে থাকবে, এমন ভাসতে থাকবে। ফলে এইটা আমাদের করতে হবে। তার মানে এই না যে ডক্টর ইউনূসকে বা অমুককে, এটা একটা সাংবিধানিক পদ, তার কাজ, তার ক্ষমতা লিমিটেড। মূল ক্ষমতাটা হবে এই জনগণের, আন্দোলনকারী শক্তির, প্রত্যেকটা রাজনৈতিক দলের এবং প্রত্যেকটা নাগরিকের, এবং তাদের প্রতিফলন হিসেবে আমরা উপদেষ্টাদের কাছে দাবি দাবা নিয়ে যাব। উপদেষ্টারা আমাদের সমাধান এনে দেবেন। তারা ত্রাতা, তারা ফেরেশতা এটা না, তারা খারাপ সেটাও না। তাদের কাজের যে পদ্ধতি, সে কাজের পদ্ধতি হচ্ছে দাবিকে রিফ্লেকশনে আনা, এবং এতদিনের যে সমস্যা সেটা যেটা ইতিমধ্যে চিহ্নিত সেটা দূর করা। প্রেসক্রিপশন ইজ দেয়ার, শুধু তাদের এই সাপোর্টটা দিয়ে যাওয়া এবং গতিটা বেগবান রাখার জন্য চাপ, মাঠ থেকে চাপটা বজায় রাখা। তো আমি এই বিপ্লবের যে সামাজিক ভিত্তি, সেই জায়গায় বরঞ্চ একটু আসি। এই যে উঠতি মধ্যবিত্ত শ্রেণী, যারা প্রথম জেনারেশন শিক্ষা দীক্ষা নিয়ে এসে দেখে যে তাদের সামনে দরজাগুলো বন্ধ। বনেদি মধ্যবিত্ত তো দেশ ছেড়েই দিয়েছেন, তাদের বাড়িঘর হয়তো দেশে আছে, কিন্তু সন্তানাদি বিদেশে থাকেন, স্বপ্ন বিদেশে থাকে, স্বপ্ন বাড়ি যায় না, স্বপ্ন বিদেশে যায়, প্রবাসে যায়, আমেরিকা যায়, এবং শেষ জীবনে তারা নাতি নাতনির সঙ্গেও থাকতে যান নানান কারণে। আমি এটা দোষ দিচ্ছি না, ঘটনা একটা ঘটে গেছে যে আমাদের 60-এর মধ্যবিত্ত, 80-র মধ্যবিত্ত এক অর্থে এই দেশের উপর তার যে সেলফ ইমেজ একসময় ছিল, যে তারাই বুদ্ধিজীবী, তারাই নেতা, তারা যেটা বলবেন সেটাই বাংলাদেশ, সেই জায়গাটা তারা হারিয়ে ফেলেছেন। কারণ তারা এই 2008-9-এ তাদের নেতারা যে -2 বাস্তবায়ন করতে গিয়ে যে ফেল করেছে, তারপর আর তাদের কোনো হিস্সা, তাদের কোনো দাবি, তাদের কোনো এজেন্সি এদেশে আর থাকে নাই, রাজনৈতিক এজেন্সি থাকে নাই, তাদের কথা কেউ শুনতে চায় না। যে কারণে আপনারা তো -2 জরুরি অবস্থা এনেছিলেন, যার পরিণতিতে আজকে আমরা এই 15 বছর ভুগলাম। ফলে তাহলে কারা, এবং তারা তো এই দেশে চাকরি বাকরি বা আইন অধিকার নিয়ে তাদের সমস্যাও নাই, কারণ তাদের জীবনে অত সমস্যাটা হয় না। সমস্যা যাদের, তারা এসে দেখে যে তাদের চাকরির জায়গাটা ছাত্রলীগ খেয়ে ফেলেছে, তাদের সরকারি চাকরির জায়গা, আর কোনো কর্মসংস্থানের ব্যবস্থা এই উন্নয়নের অর্থনীতি করতে পারে নাই। ফলে সরকারি চাকরির দাঁড়ানো শেষ ভরসা, যার জন্য তার বাবা মা স্বপ্ন মানে হাড় খাটুনি করে এখানে তাদেরকে পড়ালেখা করে পাঠিয়েছে। তো ফলে সে যখন ব্যর্থ হচ্ছে, সে চাকরির দাবিতে আন্দোলন করছে। এখন অনেকে বলবেন চাকরির দাবিটা বোধহয় খুবই সামান্য দাবি, ছোট্ট দাবি। এই চাকরির বৈষম্য নিয়ে কিন্তু দেশভাগ হয়েছিল 1947 সালে, যখন গ্রাম মফস্বল যাওয়া, পূর্ববঙ্গ থেকে যাওয়া প্রথম জেনারেশনের শিক্ষিতরা, যাদের মধ্যে শেখ মুজিবুর রহমানও ছিলেন, তারা কলকাতায় গিয়ে দেখে সমস্ত জায়গাগুলো জমিদার এবং বাবু মশাইরা দখল করে রেখেছেন। চাকরির দাবিতে আন্দোলন হলো, শেরে বাংলা ফজলুল হক, সোহরাওয়ার্দীরা নানান কমিশন করলেন, দাবি দাওয়া তুললেন, কিন্তু
ওই বনেদি মধ্যবিত্ত বলল যে না, আমরা চাকরির বৈষম্য, আমরা মুসলমানদের অগ্রাধিকার দেব না, যেহেতু তারা পিছিয়ে আছে তাদের পিছিয়েই থাকবে। তাদের শিক্ষায়ের বিরুদ্ধে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন গণশিক্ষার বিরুদ্ধে, কারণ গণশিক্ষায় শিক্ষিত হলে কৃষকের সন্তানরা পড়ালেখা করে বসবে এবং তারা এসে চ্যালেঞ্জ করবে, এবং ঘটনাক্রমে এই যে উঠতি মধ্যবিত্ত কৃষকের সন্তান তারা মুসলমান। ফলে যে বৈষম্য না মানার ফলে সাম্প্রদায়িক বৈষম্যের বিরুদ্ধে একটা পাল্টা আন্দোলন হলো। কিন্তু ওইটা ছিল সাম্প্রদায়িক বৈষম্য, যে মুসলমানকে আমি জায়গা দেবো না, এটা ছিল সাম্প্রদায়িকতা। মুসলিম লীগের যে পাল্টা জবাব, ফজলুল হকদের যে পাল্টা জবাব, সোহরাওয়ার্দীর যে পাল্টা জবাব, সেটা কি সাম্প্রদায়িকতা নাকি সেটা ইনসাফ চাওয়া, সেটা বৈষম্য দূর করতে চাওয়া? কিন্তু ইতিহাস আমাদের অন্যভাবে দেখিয়েছে। তো আপনারা এটা দেখবেন, পাবেন, বইপত্র আছে, বদরুদ্দীন ওমরের বইও আছে, জয়া চ্যাটার্জির বই আছে। তো এখন ওই দাবিতে তারা মানলো যে আমি চাকরি ছাড়বো না, তবু দেশ ছাড়বো। ফলে কংগ্রেসের নেতারা দেশ ভাগার সিদ্ধান্ত নিল, বাঙালি মুসলমান মেনে নিল, পূর্ববঙ্গে চলে আসলো, পূর্ব পাকিস্তান হলো। ওই একবার উঠতি মধ্যবিত্তের দাবি না মানার ফলে ভারত ভাঙলো। কিন্তু এটা তার মানে এই উঠতি মধ্যবিত্তের শক্তি এবং সম্ভাবনা কত দূর। পাকিস্তানে পাঞ্জাবিরা একই সমস্যা তৈরি করলো যে বাঙালিকে আমি জায়গা দেবো না, চাকরি দেবো না, সেনাবাহিনীতে তারা বড় পদে যেতে পারবে না। পূর্ববাংলার এই কৃষক সন্তান তারা তো পাট চাষি, যে কেবল বিশ্বযুদ্ধের সময় পাটের দাম বাড়লো, সেই বর্ধিত দাম দিয়ে ঘরের চালে টিন লাগালো আর ছেলেটাকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠালো। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সংগ্রামের ইতিহাস আপনারা জানেন, ফলে এখানে উল্লেখ করছি না। সেই বিশ্ববিদ্যালয়ে এসে দেখে যে পাঞ্জাবিরা জায়গা দিচ্ছে না। সেইখান থেকে জাতীয়তাবাদ হলো, আন্দোলন হলো এবং বাংলাদেশ স্বাধীন হলো। এবং ওই আন্দোলনের নেতারাদের কি আমরা কেউ জাতীয় নেতা, কেউ জাতির পিতা, নানান ভঙ্গিমায়। তার মানে এই উঠতি মধ্যবিত্তের ভেতরের যে বুকের জ্বালা এবং তার যে সংগঠন বানাবার দক্ষতা, সে একসঙ্গে মিলেমিশে যেভাবে যেতে পারে বাকি জনগণের সঙ্গে, এই যে সংগঠন পটুতা তার, এইটা তার মধ্যেকার একটা রেভলিউশনের উপাদান। এবং সেই জায়গা থেকে তারা স্বাধীনতা আন্দোলন পর্যন্ত হলো। আজকে কিন্তু সেই নৌভ্যাট থেকে আপনি আজকে 2018 সড়ক নিরাপত্তা আন্দোলন এবং আজকের যে আন্দোলন, যে জুলাই আগস্টের অভ্যুত্থান, ওই একই শ্রেণী, ওই একই ছেলে মেয়েরা, শুধু নাম আলাদা, সময় আলাদা, কিন্তু আকাঙ্ক্ষা এক, স্বপ্ন এক, কষ্ট এক। এবং তারা নিজের দেশে তারা দ্বিতীয় শ্রেণীর হয়ে থাকতে আর চায় না। তো এই যে শ্রেণীগত ভিত্তি, এইটাকে যে বুঝবে, একে যে অ্যাডজাস্ট করে রাজনীতি করবে, তাকে আবার মানুষ তার জাতীয় নেতা বানাবে, জাতির ওই পিতা না বানাক, তার জাতির ত্রাতা বানাবে, বীর বানাবে, নেপোলিয়নের মতো জায়গা বানাবে। এখন এই জায়গাটা যারা বুঝেছিল, এই জায়গাটা কোটা সংস্কার আন্দোলনের প্রথম নেতারা না বুঝুক, পরের যুগের যারা বুঝেছিল বলি আজকে তারা সফল। এবং আমি লিখেছিলাম যে ভিপি নূরের পাওয়ার হাউস, ভিপি নূরকে নিয়ে আমার কোনো উচ্ছ্বাস ছিল না, তাকে নিয়ে আমার সন্দেহই ছিল, কিন্তু আমি পাওয়ার হাউসটা হচ্ছে এই উঠতি মধ্যবিত্ত গ্রাম মফস্বল ঢাকা শহরের উঠতি মধ্যবিত্ত শ্রেণী। এই শ্রেণীটাকে এখন সংগঠিত হতে হবে। তাহলে এই শ্রেণীর রাজনীতিটা কি, মতাদর্শটা কি? আমরা দেখেছি সে যাদের বিরুদ্ধে লড়াই করেছিল, সে জাতীয়তাবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, সে সেকুলারিজমের নামে একটা উগ্র সাম্প্রদায়িক মতবাদের বিরুদ্ধে লড়াই করেছিল, সে একটা ভুয়া দেশ ধ্বংসকারী উন্নয়নের বিরুদ্ধে লড়াই করেছিল, সে একচেটিয়া স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিল। তার মানে সে এগুলো প্রত্যেকটাকে ভেঙে ফেলেছিল। এইসব মতাদর্শ বাংলাদেশে আর টিকে নাই। এইসব মতাদর্শের ডাক দিলে কেউ আর আসবে না।